Hello everyone, how are you? I hope you are fine. তো however, যাই হোক, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা আহ, একটা ইংরেজি শিক্ষার একটা কমপ্লিট একটা কোর্স করছিলাম। তো কিভাবে তাড়াতাড়ি ইংরেজি শেখা যায়, অতি দ্রুত ইংরেজি শেখা যায়, এটা একটা কিন্তু তারই একটা গাইডলাইন। তো এই গাইডলাইনটা করতে গিয়ে আমি বেশ কিছু জিনিসের সম্মুখীন হয়েছি। আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। সেগুলো হচ্ছে যে আমরা যখন ইংরেজি শিখতে যাই, তো এটা কিন্তু একটা লং পার্ট, মানে একটা জাতির ভাষা। তো এটা কিন্তু রিয়েলি ইম্পসিবল টু লার্ন ইংলিশ, মানে উইদিন ওভারনাইট। এক রাতের মধ্যে তুমি ইংরেজি শিখবে, এটা কিন্তু আসলেই সম্ভব না। তো এইটা আহ, যেভাবে প্র্যাকটিস করলে এটা তাড়াতাড়ি হয়, সেটা হচ্ছে যে আজকে আমাদের বিষয়টা হচ্ছে ফ্রেজ ছিল। এটা আমাদের 5 নাম্বার ক্লাস। তো এই 5 নাম্বার ক্লাসের মূল বিষয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এর আগে আমরা বেশ কটা ফ্রেজ শিখেছি। আজকের বিষয়টা প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল এই জিনিসটা কি, বা এইটা বলার আগে আমাকে বেশ কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে হবে বা বলতে হবে। সেটা হচ্ছে, যদি তুমি ফ্রেজ বানাতে না শেখো, তাহলে তুমি কখনো এই ভাষাটা তৈরি করতে পারবে না। বা যদি তুমি ফ্রেজ বানাতে না শেখো, বিশেষ করে আমি গান দিয়ে বলি বা কম্পিউটার দিয়ে বলি, অনেক কিছু জিনিস মিলে, মানে এইগুলো কাজ করতে যে বিষয়গুলো লাগে, সেটা হচ্ছে মূলত সবচেয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে ফ্রেজ। মিউজিকের ভিতরে মিউজিক্যাল ফ্রেজ, ভাষার মধ্যে ভাষা ফ্রেজ, বা কম্পিউটারের মধ্যে যেগুলো আছে যে কম্পিউটার জানার জন্য, কম্পিউটার বোঝার জন্য। তো এই কয়েকটা জিনিস একসাথে মিলিত হয়ে যে জিনিসটা খুব ঘন ঘন কাজে লাগে, যেটাকে আমরা বলি খুব সচরাচর কাজে লাগে, এইটাকে মূলত বলা হচ্ছে ফ্রেজ। তো যদি তুমি এই ফ্রেজটা না বানাতে পারো, তাহলে তুমি কিন্তু কখনোই বিশেষ করে ইংরেজিটা শিখতেই পারবে না। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। তো আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটার একটা তোমাকে রোড ম্যাপ দিছিলাম। সেটা হচ্ছে এই ফ্রেজটা আসলে কিভাবে বানানো হয় বা কিভাবে এটা তৈরি হয়। দেখো, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল আমরা আগেরগুলো ট্রেনে আসলাম না, আমি আজকেরটা এই বিষয়টা বলি। ভার্বকে কেন্দ্র করে যে অংশটা গড়ে ওঠে এবং ভার্বের আইএনজি ফর্ম, ভালো করে এই কথাটা আমি আমি আবার রিপিট করছি। ভার্বকে কেন্দ্র করে যে অংশটা গড়ে ওঠে এবং কথাগুলো অনেকটা ইনকমপ্লিট থাকে, এবং এই বিশেষ করে বাংলা বাক্যে এই ক্রিয়ার সাথে সাধারণত এ কাজ যোগ হয়। যেমন ধরো, আমি যদি লেখা কথাটা বলি তাহলে হবে লিখে, যদি বলা কথাটা বলি তাহলে হবে বলে, যদি শোনা কথাটা হয় তাহলে শুনে। এই কথাগুলো অনেকটা ইনকমপ্লিট লাগে, কারণ আমরা একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব দেখি, একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। আমরা আজকে যে ফ্রেজটা শিখতে বসেছি এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। তো এই অসমাপিকা ক্রিয়া তুমি যদি চিনতে না পারো, যদি ব্যবহার করতে না পারো, তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন, ইংরেজি শেখাটা জাস্ট মানে তোমার পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। তো এই ফ্রেজটা কীভাবে বানাতে হয় আমি তোমাকে আজকে সেটা দেখাচ্ছি। গতদিনকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ দেখেছিলাম, আজকে দেখাবো আমি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন মনে করো যে কীভাবে ফ্রেজটা গঠন হয়, আগে তুমি এই পদ্ধতিটা শিখে নাও। যেমন ধরো লেখা, আমি একটা ক্রিয়া নিলাম লেখা। এই ক্রিয়াটা লেখা অবস্থায় থাকবে না। এই ক্রিয়াটা কেমন হবে, কোনো লিখে, অর্থাৎ লেখাটা হয়ে যাবে লিখে। তো আমি কী লিখে, যেমন ধরো আমি রচনাটা লিখে আমি বাইরে গেলাম। তোমাকে আগে এইটা বলি একটু, বা চিঠিটা চিঠিটা লিখে, এখানে একটা দাগ দিলাম, চিঠিটার সাথে লিখে। অর্থাৎ এই যে লেখাটা যখন লিখে হলো, আমি বারবার করে বলছি প্রেজেন্ট পার্টিসিপল মানে
ওই ভার্বের সাথে বাংলায় একার যোগ হয়, একটা ইনকমপ্লিট একটা ভাব তৈরি করে, এবং এটা যেমন চিঠিটা লিখে পরবর্তীতে শ্রোতা অপেক্ষায় বসে থাকে এর পরের কথাটা কি। এই যে পরের কথাটা কি, তার মানে একটা সমাপিকা বা একটা মূল বাক্য এর সাথে জোড়ার দরকার আছে। যতক্ষণ তুমি মূল বাক্য এর সাথে জোড়া না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি এটা ঠিক করে ব্যবহার করতে পারবে না। যেমন চিঠিটা লিখে সে চলে গেল, চিঠিটা লিখে সে চলে গেল, এখানে সে চলে গেল এইটা কিন্তু আমাদের মূল কথা না। চিঠিটা লিখে এইটাই আমরা শিখছিলাম, এই কথার সাথে কথাটা যোগ করে দেওয়া হয়েছে, কথাটাকে সেট করে দেওয়া হয়েছে। তার মানে আমি যদি সে চলে গেল, এই যে চিঠিটা লিখে একটা ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এখানে ব্যবহার হলো, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা যদি ব্যবহার না করতাম তাহলে আমাকে আর একটা নতুন বাক্য লিখতে হতো। তো এই যে সে চলে গেল, সে চিঠিটা লিখলো, সে চলে গেল, সে বই পড়লো, প্রত্যেকটি বাক্যই আমরা এইভাবে তৈরি করতে হতো। ফলে ঘটনাটা যেটা ঘটতো সেটা হচ্ছে ভাষার শ্রুতি মাধুর্যতা নষ্ট হয়ে যেত, ভাষাটা একদিক থেকে আর একদিকে চলে যেত, এবং আমরা মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারতাম না। তাই ফ্রেজটা এতটা জরুরি। যদি তুমি এই ফ্রেজটা ঠিকঠাক করে না শিখতে পারো, ব্যবহার করতে না পারো, তুমি কখনোই ভাষাটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামাটিক্যালি আমরা যেগুলো ভুল বলি সেই ভুলটা তোমার সারা জীবন ধরে থেকে যাবে, এবং লার্নিংটা সবসময় ইনকমপ্লিট থাকবে। তাই আমি এখানে চারটে যে ফ্রেজ তোমাদের সামনে আমি উল্লেখ করেছি, এই চারটে ফ্রেজের আজকে এটা আমাদের ছিল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের ক্লাস। আজকে আমি এইটা নিয়েই তোমাদের সামনে বলবো এবং এটা বোঝাবো, এবং এইটা ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং প্রিপজিশনাল ফ্রেজ, এই তিনটা ফ্রেজ সব থেকে বেশি বেশি ব্যবহার হয়। আর পাস্ট পার্টিসিপল ফ্রেজটা কম ব্যবহার হয়, ওটা আমরা আগামী ক্লাসে দেখব। তা আজকে আমরা এইটা একটু ভালোভাবে শিখি এবং ভালোভাবে এটা বোঝার চেষ্টা করি। তো চিঠিটা লিখে সে চলে গেল, দেখো এখানে চিঠির ইংরেজি তোমরা জানো, চিঠি ইংরেজি লেটার, লেটার লিখলে। এখন এই চিঠিটা এখন এখানে ডেফিনিট হয়ে গেছে দি লেটার, অর্থাৎ শুধু চিঠি লিখলে হবে না, দি লেটারটা লিখতে হবে, অর্থাৎ চিঠিটা হয়েছে এখন। এইবার তুমি এইভাবে যদি প্র্যাকটিস করো যে আমাদের একদম নিখুঁত আইডিয়া চলে আসবে, তার মানে একটা ভাষা কিভাবে সেট হয় পুরো ধারণাটাই তোমার ভিতরে চলে আসবে। এবার এখানে লেখার ইংরেজি ছিল রাইট, রাইট। এখন এই যে রাইটটা এখানে ছিল, এইটা এখন উঠে যাবে, রাইটিং হয়ে গেল। কেন এখানে রাইটিংটা হয়ে গেল? রাইটিং দ্য লেটার, সেটা হচ্ছে ওই যে তোমাকে বলছিলাম যে আমরা এখানে আরেকটা বিষয় বলি, জেরান্ড, এইটা অনেকে গুলিয়ে ফেলে। জেরান্ডটা কি? দেখো জেরান্ডটা হচ্ছে তোমার যদি কোনো নাম, মনে করো এখানে রাইট আছে, এটা কিন্তু শব্দটা মূলত কিন্তু ভার্ব, অন্য কোনো শব্দ নয়, শব্দটা জন্ম হয়েছে ভার্ব। এই ভার্ব শব্দটা যখন আমরা সাবজেক্টে ব্যবহার করি বা নাউন রূপ ধারণ করে, তখন কিন্তু এর সাথে আমার আইএনজি যোগ করা লাগছে, তখন এইটাকে আমরা বলি জেরান্ড। অর্থাৎ ভার্বটা যখন নাউন হয়ে যায় তখন এটাকে জেরান্ড বলা হয়। কিন্তু ভার্বটা যখন ভার্বের জায়গায় বসে থাকে এবং ভার্ব হিসেবেই প্রকাশ করে, তখন এই ভার্বটা কিন্তু জেরান্ড না, এটাকে তখন বলে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা আমরা এখন করছি। তাই আমি জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যে পার্থক্যটা ছিল সেটা তোমাদের একটু পরিষ্কার করে দিলাম। কারণ এই ভুলগুলো, এই ছোটোখাটো এই ভুলগুলো অনেকেই ঠিকঠাক করে ব্যবহার করে না এবং আসলে সেই জিনিসটা জানে না। তো রাইটিং দ্য লেটার, আমার কিন্তু এই ফ্রেজের ট্রান্সলেশনটা হয়ে গেছে। রাইটিং দ্য লেটার, চিঠিটা লিখে, এবার তুমি পরে বাক্যটা লেখো। এই পাস্ট ইন্ডিফিনিটে হি ওয়েন্ট অ্যাওয়ে, আমরা পাস্ট ইন্ডিফিনিটে বাক্যটা লিখলাম। রাইটিং দ্য লেটার হি ওয়েন্ট অ্যাওয়ে, এটা তুমি পরেও লিখতে পারো, হি ওয়েন্ট অ্যাওয়ে রাইটিং দ্য লেটার। তাহলে আমরা ফ্রেজটা ব্যবহার করে একটা বাক্য এখানে তৈরি করলাম। একটা বাক্যের মধ্যে শুধু একটা ফ্রেজ না, আমরা অনেক ফ্রেজ কিন্তু ব্যবহার করি। কেন ব্যবহার করি সে কথাটা আমরা একটু আগেই বললাম। সেটা হচ্ছে ভাষাটাকে শ্রুতি মাধুর্য করার জন্য, সংক্ষেপে বলার জন্য, যাতে করে নতুন বাক্য আবার না লিখতে হয়, না বলতে হয়, সেজন্য কিন্তু আমরা কিন্তু ভাষাটা সংক্ষিপ্ত করে বলি।
এই সংক্ষিপ্ত করে বলার যে এই যে প্রবণতাটা, বা যারা আমরা বলি সময় বাঁচানো, এই কারণ আমরা সারা পৃথিবীতে সময় যাতে কম সময়ে কম পরিশ্রমে কোন কাজটা হয় সেটা কিন্তু আমরা অল টাইম কিন্তু আমরা সেই পদ্ধতি তৈরি করে থাকি, সেই পথ অবলম্বন করে থাকি। তো ফেরেশতা হচ্ছে ইংরেজি ভাষাকে বা যে কোনো ভাষাকে খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ে বলার জন্যই কিন্তু ফেরেশতা। তো এই যে ভার্বের সাথে যখন আইএনজি যোগ হবে তখন বাংলায় একারটা যোগ হয়। যেমন লেখা যদি হয়, এখানে দিচ্ছিলাম লেখা, এইবার এখানে দেখো কথাটা লিখেছি লিখে। এবার আমি আর একটা কথা বলি তোমাদের সামনে, সেটা মনে করো এবার আমি তো জানা কথাটা লিখলাম। আমরা জানি নো মানে জানা, নো আগে মূল শব্দ একটা নাও, এর মানে হবে জানা। তো জানা যদি হয় তাহলে এই কথাটা তুমি যখন লিখবে, এখানে যখন আইএনজি যোগ হয়ে যাবে তখন এই জায়গাটাও ঠিক আইএনজি যোগ হয়ে যাবে, সেটা হচ্ছে জেনে। দেখো জানা জেনে, বলা বলে, শোনা শুনে, এই যে প্রত্যেকটা ফর্ম একটা দেখো একটা বিয়ের যোগ হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলায় যে কোনো ক্রিয়ার সাথে যদি তুমি খোলা হয় তাহলে খুলে, যেমন চিঠিটা খুলে বা দরজাটা খুলে সে ভিতরে গেল, বইটা রেখে সে বাজারে গেল। দেখো এই প্রত্যেকটা কথার সাথে কিন্তু সাধারণত একারটা যোগ হচ্ছে। এই যে একারটা যোগ হওয়া এটাই কিন্তু ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল রূপ। তা মানে বাংলায় বলা হলে বলে হবে, জানা হলে জেনে হবে, শোনা হলে শুনে হবে, খাওয়া হলে খেয়ে হবে। যেমন সকালে ভাত খেয়ে সে বাজারে গেল কিংবা স্কুলে গেল, তাহলে আমি জানাটা দিয়েই লিখি। যেমন জেনে, তেমন ঘটনাটি জেনে, এর সাথে কথাটা একটু যুক্ত করলাম। ঘটনাটি জেনে আমি দুঃখ পেলাম। দেখো কথার সাথে কথা অটোমেটিক্যালি মিশে যাচ্ছে এবং এইভাবে তুমি ভাষাটা তৈরি করবা। যেমন ঘটনাটি জেনে, জানাও যা শোনাও তাই, তা ঘটনাটি জেনে। যেমন আমরা এখানে জানার ইংরেজি দিছিলাম নো, নোর সাথে আইএনজি যোগ নই, নোয়িং। এবার ঘটনা ইংরেজি ফ্যাক্ট লিখলাম, তুমি ইনসাইডেন্ট লিখতে পারো বা অন্য কোনো সব ইভেন্ট লিখতে পারো। নোয়িং দ্য ফ্যাক্ট, ঘটনাটি জেনে আমি দুঃখ পেলাম, আমি পেলাম, আই গট ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড। তো এটা আমি একটা লিঙ্কিং ভাবে ব্যবহার করলাম, একটা অন্যরকম স্ট্রাকচার ব্যবহার করলাম। এইগুলোকে বলা হয় 9 বেসিক স্ট্রাকচারের তোমার 3 নাম্বার রূপ। তো ওইটা আমি এই ভিডিওতে ব্যাখ্যা দেবো না, কারণ তোমার 9 বেসিক স্ট্রাকচারটা না জানলে ইংরেজির কিচ্ছু বোঝা যায় না। যদি ওই সম্পর্কে তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে আমার ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা ওগুলো দেখে আসতে পারো। তো এই যে নোয়িং দ্য ফ্যাক্ট, এইটা আমরা এখানেও লিখতে পারি আবার এর শেষেও লিখতে পারি। তার মানে এই যে আগে লেখা এবং পরে লেখা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তার মানে ফ্রেজটা আগেও লেখা যায়, পরে লেখা যায়। তো এখন এইভাবে ছোট ছোট ফ্রেজ যোগ হয়ে একের পর এক যোগ হয়ে বাক্যগুলোকে বড় করে। একটা বাক্যে একাধিক ফ্রেজ থাকতে পারে। তো এই যে আমি যে 4টে ফ্রেজের কথা বললাম, এর মধ্যে 3টা ফ্রেজের ব্যবহারটা সব থেকে বেশি বেশি হয়। এমন কোনো বাক্য নেই যেখানে প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ এবং প্রিপজিশনাল ফ্রেজের ব্যবহারটা নেই, এমন কোনো বাক্য কিন্তু সেখানে নেই। আমরা এবার আর একটা বাক্য দেখি। এইভাবে তুমি ছোট ছোট করে বাক্য তুমি তৈরি করবা। এবার আমি আর একটা ভাবি, যে কোনো ক্রিয়া হতে পারে। এবার এখানে তোমাকে আর একটা কথা বলি। যেমন মনে করো আমি এখানে লিখলাম খেলা, খেলা। তাহলে খেলাটা যদি লিখি, খেলার ইংরেজি আমরা জানি প্লে। এখন প্লে যখন প্লেইং হয় তখন এর বাংলা হবে খেলে। এইবার এখানে একটা কথা আছে, এই ক্রিয়া 2 রকম হয়, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। তোমাদেরকে আমি এই আগের ভিডিওতে এগুলো বলেছি, এটা ট্রানজিটিভ হয় আর একটা আছে ইনট্রানজিটিভ হয়। তো ইনট্রানজিটিভ ভাবটা কি, যার পর আবার একটা প্রিপজিশন আসে, আর ট্রানজিটিভ ভাব বলে প্রিপজিশন আসে না। যেমন আমরা আগের ফ্রেজগুলোতে কিন্তু আমরা প্রিপজিশন পাইনি, কারণ তোমার হচ্ছে যে ওখানে নো মানে জানা, নোয়িং দ্য ফ্যাক্ট, ওর পরে কোনো প্রিপজিশন আসেনি।
কারণ ওই নোটা ছিল ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া। এখানে প্লেটা এটা নিজেই ট্রানজিটিভ, নিজেই ইন্টারজেটিভ। তাহলে আমি যদি কথা যেভাবে লিখি, মাঠে খেলে তারা বাড়ি গেল। মাঠে খেলে তারা বাড়ি গেল। দেখো এখানে আমি একটু আলাদা করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। মাঠে খেলে তারা বাড়ি গেল, তাহলে প্লেইং। এবার মাঠের ইংরেজি ফিল্ড, FIELD, ফিল্ড। এর আগে একটা দি লাগাও, ডেফিনিট হয়ে গেছে। এইবার ইনটা যোগ হচ্ছে বা একটা প্রিপজিশন যোগ হচ্ছে। আগের ফ্রেজগুলোতে কিন্তু এই প্রিপজিশন যোগটা ছিল না। এই প্রিপজিশনটা যোগটা এই কারণে করিনি, কারণ আগের যে ভার্বগুলো নিয়েছিলাম ওগুলো ছিল ট্রানজিটিভ বা সকর্ম ক্রিয়া। কিন্তু এখন কিন্তু ট্রানজিটিভ না, এটা এখন ইনট্রানজিটিভ ভার্ব। এই প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করে, অর্থাৎ এই প্রিপজিশনটা নির্ভর করে, যদি তুমি এই ভার্বটা ট্রানজিটিভ নাও তাহলে প্রিপজিশন আসবে না, যদি ভার্বটা ইনট্রানজিটিভ নাও তাহলে প্রিপজিশনটা আসবে। আমি কথাটা আবার রিপিট করি, ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তাহলে ভার্বের পরে প্রিপজিশন আসবে না। আবার ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় তাহলে ওর পরে একটা প্রিপজিশন তোমাকে দিতে হবে, না দিলে অর্থ হবে না। এবং অনেক জায়গায় এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়ে থাকে। এই প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করে তারা বাড়ি গেল। তারা গেল, দে ওয়েন্ট হোম। তারা বাড়ি গেল, দে ওয়েন্ট হোম। এইভাবে তুমি ছোট ছোট করে আগে তুমি ফ্রেজটা তুমি তৈরি করো। যেমন ধরো এবার আমি লিখলাম খোলা। আগে তুমি এইভাবে একটা শুধু ভার্বটা নাও, সেই ভার্বকে এবার খোলা। তাহলে খোলা যদি হয়, খোলার ইংরেজি ওপেন লিখো। এখন খোলা কি খুলে, তা তুমি মনে করো যে এখানে লিখলে দরজাটা খুলে। আমি এই জায়গাটা লিখলাম, যেমন দরজাটা খুলে। আগে ছিল খোলা, এখন ছিল খুলে। তাহলে দরজাটা খুলে, তাহলে দরজা খোলার ইংরেজি ওপেন। এবার এর সাথে আইনজি যোগ করো, ওপেনিং দ্য ডোর। এইখানে কিন্তু কোনো প্রিপজিশন যোগ হলো না, কারণ এই ওপেন ভাবটা এখন ট্রানজিটিভ, এটা কিন্তু এখন ইনট্রানজিটিভ না। ওপেনিং দ্য ডোর, এবার তারা ভিতরে গেল বা ভিতরে প্রবেশ করলো। দে এন্টার্ড দি রুম, তারা ঘরের ভিতরে প্রবেশ করলো। এইভাবে তুমি ছোট্ট ছোট্ট করে আগে ফ্রেজটা তৈরি করো। ফ্রেজ যখন তুমি তৈরি করতে পারবে তখন দেখবা যে তুমি ওই ফ্রেজের সাথে একটা পুরো বাক্যটা তুমি তৈরি করতে পারছো। এইভাবে ফ্রেজটা ব্যবহার করতে করতে কোনো এক সময় তোমার ভাষার পরে একটা দখল চলে আসবে, তখন তোমাকে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা কোনো ব্যাপারই হবে না। কারণ আমরা ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না, এই কারণেই, কারণ আমরা প্রথম এই ফ্রেজটাই লিখতে পারি না, ফ্রেজটা বুঝি না। অনেক ছেলে মেয়ে, যেহেতু আমি আজকে দীর্ঘদিন ধরে আমি এই পেশায় জড়িত, আমি অনেক ছেলে মেয়েকে পড়িয়েছি, তো তাদের একটাই সমস্যা সেটা দেখলাম, সেটা হচ্ছে এই যে কোন অংশটাকে ফ্রেজ, কোন অংশটা সাবজেক্ট, কোন অংশটা ভার্ব, একটা বাক্যের মধ্যে যে এইটা প্রত্যেকে যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হয়ে থাকে, এই আলাদা রূপটাই তারা চেনে না। এই কারণে কিন্তু তারা বাক্যগুলো তারা তৈরি করতে পারে না। তো আমি এবার আর কয়েকটা দেখাই তোমার, সেটা হচ্ছে এবার আমরা নিলাম, যেমন বলা কথাটা নিলাম। বলা ইংরেজি তোমরা সবাই জানো, টেল মানে বলা, টেল মানে বলা। তাহলে টেল মানে যদি বলা হয় তাহলে টেলিং হলে বলে হবে, টেলিং মানে বলে। তাহলে প্রত্যেকটা দেখো, টেল মানে বলা, মূল ভাগ। এবার যখন আমরা আইনি যোগ করলাম তখন বলে, জানা হলি জেনে, করা হলি করে, শোনা হলি শুনে, খেলা হলি খেলে। প্রত্যেকটা ক্রিয়া এদের শুধুমাত্র একা রূপটা যোগ হচ্ছে, এবং এই ক্রিয়ার রূপটাকে বলা হচ্ছে অসমাপিক ক্রিয়ার রূপ। কারণ বলাটা একটা ইনকমপ্লিট ক্রিয়া, একটা পরিপূর্ণ ক্রিয়া না, বা সমাপিকা ক্রিয়া কিন্তু না, এর জন্য নাম হয়েছে অসমাপিকা ক্রিয়া। যেমন মাকে বলে আমি স্কুলে গেলাম। আমি স্কুলে
তাহলে যাবো লিখলাম, একটু টেন্সের পরিবর্তন করলাম। এইভাবে তুমি যে কোনো টেন্সে যে কোনো ভাষায় তুমি এটা তৈরি করতে পারো। যতক্ষণ তুমি নিজের হাতে এগুলোকে ইচ্ছা মতো হ্যান্ডেল করা না শিখবে, ততক্ষণ কিন্তু তুমি এই বাক্যগুলো তুমি তৈরি করতে পারবে না। মাকে বলে আমি স্কুলে গেলাম, তো মাকে বলে তাহলে আমি বলার যে কি লিখছিলাম, টেল। তাহলে টেলটা এখানে হয়ে যাবে টেলিং, টেলিং মাই মাদার। আমি একটু মাইটা লিখে দিলাম, এটা তোমরা এখানে ধরে আমার মাকে বলে, আমার মা, কথাটা আরেকটু সুন্দর হবে, আমার মাকে বলে আমি স্কুলে গেলাম। টেলিং মাই মাদার, আমার মাকে বলে আমি স্কুলে যাব। তাহলে আমি যাব, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। মাকে বলে আমি বাজারে যাব। এবার মনে করো এর সাথে তুমি আরেকটু কথা যোগ করলে, মাকে বলে তবেই আমি বাজারে যাব। এই যে যখন তুমি বাজারে যাবে, তবে ইংরেজিটা তুমি ওখানে যোগ করে দিলে, তার মানে কথা আস্তে আস্তে কিন্তু এনলার্জ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, তোমার আইডিয়া কিন্তু এনলার্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি তুমি ছোট জিনিস তৈরি করতে না পারো, তাহলে তুমি কখনোই বড় জিনিস তৈরি করতে পারবে না, তুমি ব্যবহার করতে পারবে না। আমি তোমাকে আরেকটা দেখাই এবার। আশা করি তুমি এইভাবে বাড়িতে প্র্যাকটিস করলে তুমি এটা বানাতে পারবা এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা তুমি তৈরি করতে পারবে। এটা করলে যে তোমার কী লাভ হবে সেটা আমি তোমাকে একটু বলি। যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্নের অ্যান্সার তুমি সহজে তুমি গ্রামাটিক্যাল ভুলগুলো খুঁজে পাবে, ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব সহজে লিখতে পারবে যদি তুমি এই ফ্রেজগুলো তুমি যদি শিখতে পারো। তা আমি সেই জন্য তোমার ইংরেজি শেখার যে কমপ্লিট যে গাইডলাইনটা, যে ছেলেমেয়েরা যেভাবে শেখে তাতে করে দীর্ঘ পথ হয়ে যায়, শেষে যে শিখতে পারে না, ধৈর্যটা হারিয়ে যায়। তা যখন আমরা কোনো কিছু সময় দিয়ে যদি শিখতে না পারি, তারপরে কিন্তু আমাদের কোনো আকর্ষণ থাকে না, কোনো আগ্রহ থাকে না। তো এইভাবে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি শিখতে পারবে। এবার ধরো আমি আর একটা কথা, শেখার ইংরেজিটা লিখলাম শেখা, শেখা। তাহলে বাংলায় যখন এটা আমরা লিখবো তখন আমি শিখে। তাহলে এখানে যদি লার্ন হয়, তাহলে এখানে হবে লার্নিং। খেয়াল করো, লার্নটা লার্নিং হয়ে গেল। তাহলে ইংরেজি শিখে আমরা কি করতে পারি? আমরা তো অনেক কিছু করতে পারি। কারণ ইংরেজি শিক্ষার বেনিফিট, এই যে আমি ইংরেজি শেখাচ্ছি এখন, তো এটা যারা জানে ইংরেজি ছাড়া তোমার ক্যারিয়ার হবে না, ইংরেজি শেখা তোমার একাডেমিক ক্যারিয়ার তো হবেই না, বড় হতে পারবে না, এবং বিশ্বে তুমি অনেক কিছু সুযোগ মিস করবা। এই জন্য তোমাকে ইংরেজি শেখার প্রতি আমি এত গুরুত্ব দিচ্ছি কেন, এত এমফেসাইজ করছি কেন? কারণ আমি জানি ইংরেজি শিখলে কি হয়। তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বলবো তুমি এই সাবজেক্টের পরে বেশি বেশি গুরুত্বটা দাও। যেমন লার্নিং ইংলিশ, আমি এটাই লিখলাম, লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে। তো লার্নিং ইংলিশ মানে ইংরেজি শিখে, কথাটা হলো এরকম। দেখো এইভাবে যদি তুমি করতে পারো, প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা ফ্রেজে তুমি বাংলা অর্থটা বের করে ফেলবা, লার্নিং ইংলিশ। আর আরেকটা যদি দেখি, ছেলেমেয়েরা সাধারণত অর্থটা বের করতে পারে না বলেই তারা কিন্তু কোনো কিছু ঠিকঠাক করে উত্তর দিতে পারে না। তো যখন লার্নিং হয় তখন যে কথাটা শিখে হলো, যেমন লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে। এখন তো ইংরেজি শেখা না, ইংরেজি শিখে। ইংরেজি শিখে আমরা বড় হতে পারবো, এটা লিখলাম। আমি বড় হতে চাই বা আমি বড় হতে পারবো, আই কুড বি গ্রেট। আমি এই কথাটার সাথে জাস্ট এটা যুক্ত করলাম, তুমি একটা তোমার মতো করে বানাই দিও। তো এইটা কিন্তু আমাদের মুখ্য বিষয় না, এটা তো মূল বাক্য, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে তোমরা জানো। কিন্তু আমাদের আজকের বিষয়টা ছিল এই ফ্রেজটা শেখা। এই যে আগে যে আমরা যে ফ্রেজগুলো শিখছিলাম, অর্থাৎ একটা ভার্ব নাও এবং সেই ভার্বের সাথে নাউন কমপ্লিমেন্ট নাও। আমি নাউন কমপ্লিমেন্টটা আগে বুঝাইছি। তারপরে ছোট ছোট করে এভাবে ফ্রেজ তৈরি করো এবং সেই ফ্রেজগুলো মূল বাক্যের সাথে একটা জোড়া দাও, একটা অর্থবোধক বাক্য তৈরি করো। এইভাবে তুমি প্র্যাকটিস করতে করতে কোনো এক সময় তোমার ইংরেজি ভাষার পদে একটা চরম দখল চলে আসবে, তখন তুমি ইংরেজি ভাষাকে যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবে। এইটা প্র্যাকটিস করতে তোমার খুব বেশি সময় লাগে না। আমি তোমাকে কথা দিলাম যে তুমি বিশেষ করে 6 মাসের মধ্যে যদি তুমি এই ভিডিওগুলো দেখে যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করো,
6 মাসের মধ্যে তোমার ইংরেজি ভাষার পরে একটা দখল চলে আসবে এবং তুমি যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। এবং আমি আরও যাতে বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হই, আমার সাথেই থাকো। দেখা হচ্ছে সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।